তাহলে আমরা আজকে লেকচার শুরু করতেছি। কেমন? আজকে আমরা শিখবো কিভাবে সিএসএস ইউজ করা যায় আমরা এইচটিএমএল ট্যাগে। তো সিএসএস এর অনেক রকমের স্টাইল দেওয়া যায়, ইনলাইন দেওয়া যায়, এক্সটার্নাল দেওয়া যায়, আবার ইন্টারনাল দেওয়া যায়। আচ্ছা, সিএসএস ইনলাইন, এক্সটার্নাল বা কি বলে, জি ইন্টারনেট কানেকশন নাই। আচ্ছা, আপাতত ইন্টারনেট কানেকশন এখন আমাদের লাগতেছে না, আমরা একটু দেখি তারপরে। তাহলে ওই দিনের মতো একটু সবাই দেখবেন, পরে প্র্যাকটিস করবেন প্লিজ। তাহলে হবে কি, আমি পরবর্তীতে আপনাদের সাথে গিয়ে হেল্প করতে পারবো। হ্যাঁ, ভিডিও দিচ্ছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে। ফার্স্টে আমরা দেখবো কিভাবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করব। ধরেন আমরা ওই দিন হ্যালো বাদ দে, জি আচ্ছা সমস্যা নাই, আমরা আমরা যদি ভুল করি তাহলে দিয়ে আমাদের কি এরর দেয়? এরর দিচ্ছে না, কারণ সে আমাদের ভিএস কোডটা হলো অনেক স্মার্ট। ঠিক আছে, সে অলরেডি বুঝে ফেলছে এটা আমি বডির জন্য ইউজ করছিলাম। আচ্ছা, আমরা তো ট্যাগ নিতে তো সমস্যা নাই, তাই না? ট্যাগ নেওয়ার আগে আমি এখানে ইনলাইন সিএসএস এর জন্য আমি এখানে একটা স্টাইল ইউজ করতেছি। বোঝার দরকার নাই, শুধু দেখবেন, আমরা একটু পরে বুঝবো। আচ্ছা, কালার আমি রেড দিচ্ছি। আমি কি করলাম, একটা ইনলাইন সিএসএস ইউজ করলাম। আমি একটু পর দেখবো কি হয়। দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। কেমন? তো এই সিএসএস আমরা যখন একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে ইউজ করব, সেটা হলো আমার ইনলাইন। এই সিএসএস এর অনেক অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। আর এক্সটার্নাল হলো, ইন্টারনাল হলো আমরা যে হেড ট্যাগ আছে আমাদের, এটা হেড না, হেডের ভিতরে আমরা একটা স্টাইল ট্যাগ নিব। এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা S1 কে সিলেক্ট করলাম। সিলেক্টরটা আমি একটু পরে আলোচনা করতেছি। আমি এখান থেকে একটা ইয়েলো কালার দিই। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ডাবল কোটেশন হয়ে গেছি, আমার কিন্তু কালারটা চেঞ্জ হয় না, হয়েছে? এর কারণ হলো আমরা ইনলাইন সিএসএস দিছি না, ইনলাইন সিএসএস পাওয়ার সবচেয়ে বেশি। তারপর হলো আমার ইন্টারনাল। এখন যদি আমি রিলোড করি আমার পেজটা, দেখেন ইয়েলো কালার হয়েছে। এরপর আমার ইনলাইনের পর হলো ইন্টারনাল। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এক্সটার্নালটা দেই, তারপর আমরা একটু আলোচনায় চলে যাব। এক্সটার্নালের জন্য তাহলে আমার আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এর নাম আমি স্টাইল দিলাম। সরি, মাউস প্যাডটা ডিস্টার্ব করতেছে, লক করা যায়? এই মাউস প্যাডটা ডিস্টার্ব করতেছে। style.css আমরা যখন HTML ট্যাগ লিখছিলাম তখন এক্সটেনশন কি ছিল? আমরা যখন কোনো CSS ফাইল ক্রিয়েট করব তখন এটার এক্সটেনশন হবে CSS। তাহলে আমরা এই ফাইলের কিছু যদি লিখি, সাপোজ ধরে আমি একটা সিলেক্টর ট্যাগ সিলেক্ট করে আমি যদি এখানে কিছু লিখি, কালার গ্রিন, তাহলে এখানে কিন্তু আসবে, দেখে আসে কিনা। আসছে। আমার এই ফাইল কি, এই ফাইলকে চিনে? এর সাথে কোনো লিঙ্ক আপ আছে? আমরা কি বলছি, HTML মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাকে এটা মার্কআপ করে দিতে হবে, একটা হাইপার লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক যদি না করে দেয় তাহলে তো আমার এই ফাইলটা চিনতেছে না। আমার এই ফাইলটা কি এই ফাইলকে চিনে? তাহলে আমরা লিঙ্ক করার জন্য আমরা হেড ট্যাগের উপরে সরাসরি লিঙ্ক লিখবো, LINK। লিঙ্ক লিখে আমরা এন্টার দিলে দেখেন আমার এখানে একটা রিলেশন চলে আসছে, স্টাইল শিট।
আর একটা র্যাপার লিঙ্ক চাচ্ছে, হাইপার লিঙ্ক চাচ্ছে। আমি এখানে হাইপার লিঙ্ক কোনটা দেবো? মাউস প্যাডটা সমস্যা করতেছে। স্টাইল ডট সিএসএস এখন কি আসবে? এখানে কিন্তু আমি গ্রিন কালার দিছি, আর এখানে আছে কি ইয়েলো। আচ্ছা, কিন্তু কালারটা চেঞ্জ হয় না। আমাদের লিঙ্ক কিন্তু হয়েছে। আমরা যদি এটাকে একটু উঠায় দেই, গ্রিন হয়েছে। তাহলে একটু খেয়াল করেন, এটা আমি দিলাম ইন্টারনাল স্টাইল কালার, এটা রেড। এখানে আমি তিনটা কালার ইউজ করছি, একটা আমাদের এক্সটার্নাল সিএস ফাইলে, একটা আমার ইনলাইন সিএস ফাইলে, আর একটা আমার ইন্টারনাল ভিতরে একটা স্টাইল ট্যাগ ইউজ করছি হেড ট্যাগের ভিতরে। দেন ওইখানে আমি কি করছি, একটা ইয়েলো কালার দিছি। আচ্ছা, দেখি কোন কালারটা অ্যাপ্লাই হয়। কোন কালারটা অ্যাপ্লাই হয়েছে? তাহলে আমার ইনলাইন কালারটা হলো সবচেয়ে পাওয়ারফুল। এখন ইনলাইন কালারটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এরপর আমি যে পেজে চলে যাই, তাহলে কোনটা হচ্ছে? তাহলে আমার হচ্ছে ইন্টারনাল যে সিএসএসটা থাকবে সেটা পাওয়ার হচ্ছে। দেন আমার কি হচ্ছে? এক্সটার্নাল সিএসএস। তাহলে আমরা সিএসএস বুঝছি তো যে তিনটা সিএসএস আছে আমার, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। কিন্তু আমরা নর্মালি আসলে এক্সটার্নাল সিএসএস ফাইল দিয়ে কোনো কাজ করব। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা তো এখানে S1 সিলেক্ট করলাম, এগুলো কি করতেছি? এগুলো হলো সিলেক্টর। আচ্ছা, সিলেক্টর কি জিনিস এখন তো আমাদের সেটা দেখতে হবে। আমি সবকিছু মুছে দিলাম। আমরা ওই দিন কি করছিলাম একটু খেয়াল করেন। S1 ট্যাগ নিছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিছিলাম। আচ্ছা, আমি S1 ট্যাগ নিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। সরি, এই মাউস প্যাডটা আমাকে খুবই বিরক্ত করতেছে। লরেম নিয়ে এই যে আমি ট্যাগগুলা ইউজ করতেছি, একটু খেয়াল করে দেখেন, প্রতিটা একটা করে ব্লক নিচ্ছে। আমার কি হচ্ছে, একটা টেক্সট নেওয়ার পরে আবার কি হচ্ছে, আরেকটা, এটা কিন্তু সম্পূর্ণটা নিয়ে নিছে, নিয়ে আরেকটা ব্লক হচ্ছে। এগুলো হলো ব্লক এলিমেন্ট। কেমন? কারণ প্রতিটা একটা করে ব্লক নিচ্ছে। আচ্ছা, আমি যদি একটু ব্লক এলিমেন্টে চলে যাই, আচ্ছা, আমার এখানে ব্লক এলিমেন্টটা নাই, আমি একটু সার্চ দিই। ব্লক এলিমেন্ট লিস্ট দেখেন, এখানে অনেকগুলো ব্লক এলিমেন্ট আছে, আবার ব্লক এলিমেন্ট ছাড়াও অনেক ট্যাগ আছে। আমি এবার WT স্কুলে যাই নাই, এবার অন্য একটা wtresource.com চলে গেছি। WT স্কুলে পাবেন। তো এগুলো কি প্রতিটা কি করতেছে, আমার একটা করে ব্লক ক্রিয়েট করতেছে। আচ্ছা, একটু দেখি ব্লক কি আসলে ক্রিয়েট করে। আমি একটা ইনলাইন সিএস এর ভিতরেই একটা স্টাইল দিয়ে দিই। আমি একবার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। দেখেন, সম্পূর্ণটা এটা কালার হয়ে গেছে। তার মানে কি, এটা সম্পূর্ণটা একটা ব্লক নিছে। আবার ব্লক এলিমেন্ট ছাড়াও আছে, যেমন এটা হলো ব্লক এলিমেন্ট। একটা ব্লক এলিমেন্ট ছাড়া হলো আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, আমরা ওই দিন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছিলাম না, মনে আছে? আচ্ছা, এখানে আমি যদি একটা লিখি, আচ্ছা ভূমি লিখে রাখলাম সাপোজ, আর এখানে একটা স্টাইল দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দিই। দেখেন, এটা কিন্তু ব্লক এলিমেন্ট না, এটা শুধু তার যে প্যাডিং, মানে তার যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা অংশটা সে কিন্তু কালার করছে। দুইটাতে কিন্তু আমি সেম জিনিস ইউজ করছি। এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, এখানে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। বাট এই প্যারাগ্রাফ, S1, তারপর ধরেন আরো ডিপ সেকশন, এটা আমি একটু পরে আসতেছি ডিপ সেকশনে। এইগুলো হলো ব্লক এলিমেন্ট, যেগুলো আমাদের একটা করে ব্লক ক্রিয়েট করে। আর এগুলো হলো ব্লক এলিমেন্ট ছাড়া নর্মাল যে এলিমেন্টগুলো আছে, নর্মাল অ্যাট্রিবিউট, সেইগুলি। আচ্ছা, তাহলে আমরা ইনলাইন সিএসএস খুব কম ইউজ করব। যখন আমাদের ইমার্জেন্সি দরকার হয় তখন আমরা ইনলাইন সিএসএস ইউজ করি। আর নর্মালি আমরা কি করব, এক্সটার্নাল যে সিএসএস ফাইল আছে সেটা আমরা ইউজ করব। কেমন? তাহলে আমরা সিএসএস ফাইল তো ক্রিয়েট করতে পারছি, একটা নতুন ডকুমেন্ট ফাইল। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিঙ্ক করে দিছি, তাই না?
আর এই টাইটেলটা চেঞ্জ করছিলাম আমরা ওই দিন, মনে আছে? হ্যাঁ। এখন কথা হচ্ছে এই টাইটেলে এখানে দেখেন আমাদের পেজ কোনটা, এটা এখানে একটা আইকন আছে, একটা ওয়েব ব্রাউজারের আইকন দেখাচ্ছে, এটাকে বলা হয় ফ্যাব আইকন। এই আইকনটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা একটা আইকন ডাউনলোড করে নিই। আচ্ছা, আমার এখানে কি আইকন ডাউনলোড করা আছে এটা আমি খেয়াল করে দেখি, ডাউনলোড করতে সময় লাগবে। আচ্ছা, এখানে একটা ক্রিয়েটিভ আইকন ডাউনলোড করা আছে। আমি চাচ্ছি এই আইকনটা আমাদের যে পেজটা আছে এই পেজের এই ট্যাব আইকনে শো হবে। তাহলে এই আইকনটা আমার কি করতে হবে, আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডার নিয়ে রাখতে হবে অবশ্যই, তা নাহলে তো আমাকে খুঁজে পাবে না কোথায় রাখছি, একটা লিঙ্ক করে দিতে হবে অবশ্যই। এটাকে আমি আমার ওই ফোল্ডারটাতে আমি রেখে দিচ্ছি যেখানে আমি আমার ফাইলটা ক্রিয়েট করছিলাম। মনে আছে ওই দিন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে ফাইল ক্রিয়েট করছিলাম, তো সেখানে আমি নর্মালি রেখে দিলাম। ইমেজের জন্য আলাদা ফোল্ডার করা যায়, বাট আমি ফোল্ডারটা একটু পরে করব। ফোল্ডারটা করলে এখন একটু, আচ্ছা আমি একটা ফোল্ডার করে রাখি। আমি এটা বাইরে রাখছি আর একটা ইমেজে ফোল্ডার করে রাখছি। তাহলে আমি ট্যাব আইকনটা যদি শো করাতে চাই সেক্ষেত্রে আমার সিএসএস এর এই হেডিং ট্যাগের ভিতরে লিঙ্ক যেভাবে লিখলাম না আমি, তো ওইভাবে যদি আমি লিঙ্ক লিখি, একটু নিচের দিক যাই, দেখেন লেখা আছে কি ফ্যাব আইকন। আমি ফ্যাব আইকন দিলে আমাকে একটা হাইপার লিঙ্ক দিতে বলছে। হাইপার লিঙ্ক হিসাবে এখানে আমি ওই ইমেজের সোর্সটা দিয়ে দেব। যেহেতু আমি সেম ফাইলের ভিতরে আছি, সেম ফাইলের ভিতরে না, আমি কি কোনো ফোল্ডারের ভিতরে ইমেজটা রাখছি? আমি সেম ফাইলের ভিতরে আছি। তাহলে সেম ফাইলের ভিতরে থাকলে আমি শুধু এই ইমেজটা যে নামটা আছে এটাকে কপি করে লিখতেও পারেন, বাট আমি কপি করে নিচ্ছি। দেখেন এক্সটেনশন সহ কিন্তু দিছি আমি। দিয়ে আমি যদি সেভ করি আমাদের পেজটাতে চলে যাই, খেয়াল করে দেখেন আমাদের আইকনটা আসছে। তাহলে আমরা যে কোনো পেজে ফ্যাব আইকনটা চেঞ্জ করতে পারি। এখন সাপোজ ধরেন আপনি যে ইমেজটা নিছিলেন এই ইমেজটা কোথায় আছে, ফোল্ডারের ভিতরে আছে। আচ্ছা দেখি এখন রিলোড দিয়ে আমাদের পেজটা। এখন তো সে চিনতেছে না, এখন সে চিনতেছে যে এটা কই আছে, তাহলে আমাকে সেই ফোল্ডারটা সহ দিতে হবে। তো আমি স্ল্যাশ দিয়ে, আমি একটা স্ল্যাশ দিলে আমাকে ওই ফোল্ডারগুলো দেখাচ্ছে, দেখছেন এখানে যা আছে সব দেখাচ্ছে। ইমেজটা দিয়ে দিলাম, হ্যাঁ নেক্সট স্টেপে। এরপর আরেকটা স্ল্যাশ অটোমেটিক হয়ে গেছে, দেন এখানে আমি ইমেজটা শো করতেছি। দেন আমি যদি সম্পূর্ণ লিঙ্কটা এখানে দিয়ে দিলাম যে আমার ইমেজটা আছে কোথায়, ইমেজ ফোল্ডারে। ইমেজ ফোল্ডারের নামটা কি, creative.png ফাইল। দেন এই ফাইলটা এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই শো করতেছে। তাহলে আমরা ফ্যাব আইকনের লিঙ্কও করতে পারবো এবং একটা সিএসএস ফাইলের লিঙ্কও করতে পারবো। এখন কথা হচ্ছে আমি আরেকটু বলে দেন আপনাদের প্র্যাকটিসের জন্য সময় দেব। তাহলে আমি বলছিলাম চ্যাট গ্রুপে যে আমরা ডিপ এবং সেকশন নিয়ে আপনারা যদি একটু দেখে আসেন, দেখছিলেন ডিপ এবং সেকশন নিয়ে? আচ্ছা, ডিপ হলো আমার একটা করে এলিমেন্ট বা সেকশন। HTML যে 5 বলা হয়, মানে নতুন যে ভার্সন আছে সেখানে একটা করে সেকশন নেওয়া হয়। আমি যদি একটা ওয়েব পেজ একটু দেখে আসি, হ্যাঁ আমি যদি একটা টেমপ্লেট দেখে আসি একটু, আমরা আজকে ডিজাইন করবো না সম্পূর্ণটা, কালকে নেক্সট ক্লাসে দেখবো, বাট তাহলে দেখে আসি আসলে HTML। দেখেন একটা মনে করেন নর্মাল আমি একটা টেমপ্লেট বের করছি, অনেক ক্রিয়েটিভ টেমপ্লেটও আছে। এই যে প্রতিটা সেকশন আছে না, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, তো এইগুলোতে আমরা যদি উলট পালট করে লিখি তাহলে তো আমরা কতক্ষণ পর সিলেক্টর খুঁজে পাবো না আমরা কি লিখছি। এই জন্য আমরা এখানে ডিপ বা সেকশন ইউজ করব। এই সেকশনে একটা ব্লক এলিমেন্ট অথবা একটা ডিপ, এটাও একটা কি ব্লক এলিমেন্ট। আচ্ছা আমি ডিপের ভিতরে আমি কিছু লিখলাম, সাপোজ ধরেন প্যারাগ্রাফ লিখলাম, আমি লরেমকে ইউজ করতেছি, লরেম 14 দিয়ে আমি এন্টার দিলাম, সে 14টা হয়ে গেল। এখন টেক্সটটা তো অনেক দূর চলে আসতেছে, কিন্তু আমি বারবার কিভাবে স্ক্রল করব তাহলে একটু বিরক্তিকর বিষয়। এই জন্য ভিউ গিয়ে টগল র্যাপ লেখা আছে, ওয়ার্ড র্যাপ, এটা দিলে আমার কি হলো এই সাইডে যা থাকবে সব র্যাপ হয়ে আসবে। দেখেন এটা আলাদা ব্লক ক্রিয়েট করে নিবে। সেম ভাবে যদি আরেকটা সেকশন ক্রিয়েট করি বা ডিবি ক্রিয়েট করলাম,
জিপ ক্রিয়েট করে এর ভিতরে আমি একটা অ্যাঙ্কর নিলাম। আচ্ছা, আরেকটা লরেম দিই। দুইটা ব্লক ক্রিয়েট হয়েছে, তাই না? তো এইভাবে আমরা প্রতিটা সেকশনকে আলাদা করে লিখবো। এখন কথা হচ্ছে, আমি এখানে সিলেক্টর কি জিনিস, তাহলে আমরা ডিপ কি বুঝছি? আমরা যখন একটা ফুল ওয়েব পেজ ডিজাইন করব তখন এই ডিপগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেলে আলোচনা করব। তার আগে আমাদের বোঝার জিনিস হচ্ছে আমরা এখানে সিলেক্টরগুলো কীভাবে ধরতে পারি, এই সিএসএস নিয়ে কীভাবে কাজ করতে পারি। আমি সরাসরি এখান থেকে ডিপকে ধরতে পারি। এই যে আমার এইচটিএমএল এর অ্যাট্রিবিউট মানে ট্যাগগুলা, এগুলোকে আমি সরাসরি ধরতে পারি। এগুলো হলো আমার এক একটা হলো সিলেক্টর। হ্যাঁ, সিলেকশন ট্যাগ ইউজ করব। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোশ্চেন এই কোশ্চেন যে অপশন, যেগুলো অপশন ক্রিয়েটেড, যেমন আমি অপশন চুজ করব অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2। সিলেকশন আমি ইউজ করব, আমরা ডিপ ইউজ না করে আমাদের যে অপশন ইউজ করে তার সুবিধা হয় আমাদের জন্য। অপশন বলতে হ্যাঁ, ডিপ দেন একটা ডিপ নতুন করে পড়ার মতো select not click, select selection or select হ্যাঁ। না, এটা হলো আপনি সিলেক্ট যেটা হয় এটা আমরা ইউজ করি কি বলে ওই ইনপুট টেক্সটগুলো যা আছে সেই ক্ষেত্রে ইউজ করি। কিন্তু ডিপ আর সেকশন হলো আপনি এইচটিএমএল এর ফুল যে বডিটা আছে সেই বডিটাকে বিভিন্ন সেকশনে ভাগ করে ফেলা। এটা হলো একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এটা সেকশনের কাজ। হ্যাঁ, তাহলে ডিপের কাজটা কয়টা সেকশন আছে? কোনটা? সেটা আসলে সেকশনটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ইউজ করতেছেন। এখন একটা ওয়েবসাইট বিভিন্নভাবে ডিজাইন করা যায়। এটা আপনি ফ্লেক্স দিয়ে ইউজ করতে পারেন, প্লট ইউজ করতে পারেন, গ্রিড ইউজ করতে পারেন। তো এখন আপনি সেকশনগুলোকে কিভাবে ভাগ করবেন সেটা আমরা যখন একটা ওয়েবসাইট ফুললি একটা টেমপ্লেট ডিজাইন করব সেই দিন ডিটেইলে একটু আলোচনা করব। তার আগে আজকে আমরা দেখবো যেটা এই সিলেকশনগুলো আমি কিভাবে ইউজ করতে পারি। যেহেতু আমাদের ক্লাস সংখ্যা সীমিত, তো আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে বেশি। আর আমি যদি একটু মানে গুছায় ক্লাস না নেই তাহলে দেখা যাবে আমি শুধু বক করে যাচ্ছি, আপনাদের কোনো কিছু ক্যাচ করতে পারতেছেন না। এই জন্য আমি আপনাদেরকে প্রথম ক্লাসে আমি ইচ্ছে হলে এই ইনলাইন সিএসএসগুলো ইউজ করতে পারতাম, কিন্তু আমি করি নাই কেন জানেন? ওই দিন ইউজ করলে আপনারা এই এইচটিএমএল এর ট্যাগগুলো যে আছে 4-5টা ইউজ করে বাকিগুলো বসে থাকতেন। দ্যাটস ওয়াই আমি ওই দিন করছি যে আপনি যেন সবগুলা এইচটিএমএল ট্যাগগুলো বাসায় বসে ইউজ করেন। তো আজকের ক্লাসে আমরা এই টেমপ্লেট বা সেকশন নিয়ে আলোচনা করব না। এভাবে কীভাবে একটা টেমপ্লেট ডিজাইন হয় সেটা নিয়ে আলোচনা করব না। কীভাবে আমরা এই সিলেক্টর করতে পারি, এই সিলেকশনগুলো ধরতে পারি সেটা নিয়ে আমরা ক্লাস করব আজকে। আমার কি সিলেকশনকে দুইটা অপশন দিতে হবে? আপনি তো দুইবার দিয়েছেন বডির ভিতরে, দুইবার সিলেকশন দিয়েছেন। আমরা যতগুলা, আচ্ছা শুনেন আমি বলি, একটু খেয়াল করেন। এটা তো আমার সম্পূর্ণ বডি, তার মানে আমার যখন একটা টেমপ্লেট থাকবে এটা সম্পূর্ণ আমার বডি, তাই তো? এই বডির ভিতরে আমরা ডিপ করে আলাদা আলাদা কাজ করতে হবে। একটা ন্যাপ সেকশন থাকবে, একটা স্লোগানের সেকশন থাকবে, একটা আইটেম সেকশন থাকবে, একটা ফুটার সেকশন থাকবে। এখন আমি এই সেকশনগুলো তো আমি এই H1 ট্যাগ দিয়ে ইউজ করে আমি তো সেকশন নিতে পারতেছি না, পারবো? তাহলে আমার অবশ্যই একটা গ্রুপ করে রাখতে হবে, না? যে আপনি ধরেন, আচ্ছা ধরেন আপনি এখানে, চলেন আমি একটা সিএসএস একটু ডিজাইন করে আপনাদের বিষয়টা ক্লিয়ার করি, দেন আমরা সিলেক্টরে চলে আসতেছি। একটু বিষয়টা ক্লিয়ার করি, আমি একটু বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি আচ্ছা আমি হ্যালো আরো 3টা নিলাম, আর এর ভিতরে হ্যালো ডেভেলপার 3টা নিলাম। আমি একটু সিএসএস ফাইলে যাই এই সিলেক্টরকে ধরলাম। কীভাবে সিলেক্টর ধরতেছি দেখার দরকার নাই, জাস্ট ইগনোর করেন, আমি একটু পরে ডিটেলে আলোচনা করতেছি।
এই সেম জিনিসটা আমি সেম জিনিস ইউজ করতেছি, কেমন খালি কপি করলাম পেস্ট করলাম। এখন আমাদের ওয়েবসাইটে আমি চলে যাই, খেয়াল করে দেখেন। আচ্ছা দেখেন প্রতিটা আলাদা আলাদা বক্স ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি এখানে যখন H1 ট্যাগ দিয়ে সিলেক্ট করছি এখানে, সেটা আমার আলাদা আছে, আলাদা আছে না? আবার যখন এখানে হ্যালো ডেভেলপারের ভিতরে ও আচ্ছা, সে সরাসরি আমরা H1 কে ধরে ফেলছি। সরি, ব্লক করা কখনো না, বারবার ব্লক হচ্ছে। হ্যাঁ, স্টাইল শিট পাইছে। এটা একটা ব্লক হওয়ার কথা ছিল, বাট এই দেখেন এখন খেয়াল করেন, আমি একটা ডিপের ভিতরে H1 গুলা নিছি, আর একটা ডিপ ছাড়া H2 গুলা নিছি, আর এখানে সেম কালার অ্যাপ্লাই করছি যেমন, আর এখানে আমি ডিপকে ধরে তার একটা কালার অ্যাপ্লাই করছি। তাহলে কি হয়েছে, আমার ডিপটা একটা সেকশন হয়ে গেছে, আর এইগুলো কি আলাদা আলাদা সেকশন হয়েছে। বুঝছেন বিষয়টা? আমি যদি ডিপ বা সেকশন ইউজ না করি, সেক্ষেত্রে আমার আলাদা আলাদা সেকশন হয়ে যাবে। আমি সেখানে ডিজাইন অ্যাপ্লাই করলে সে আলাদা আলাদাভাবে কী হবে, ডিজাইনগুলা নিতে থাকবে। কিন্তু আমরা যদি এভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে তো আমাদের এটা সুন্দর লাগবে না। তাই একটা গ্রুপ করে রাখতে হবে। আমাদের যে প্রতিটা সেকশন থাকবে, আমরা এগুলোকে একটা করে সেকশন বলতেছি, এগুলোকে একটা সেকশন। এগুলো ডিপ দিয়েও করা যায়, আর এখন নতুনভাবে HTML5 এ আপনারা সেকশন ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, সেটা নিয়ে আসবো আমরা। CSS নিয়ে আমরা কাজ করিনি, আমরা জাস্ট ক্লিয়ার করলাম যে আমরা কেন ডিপটা ইউজ করব। তাহলে আমরা ডিপ কেন ইউজ করবো বুঝছেন? আচ্ছা, আমরা একটা করে গ্রুপ করার জন্য আমরা এগুলো ইউজ করব। আপনি ডিপ এবং সেকশন হিউজ পরিমাণ নিতে পারবেন আপনি ডিজাইনের জন্য। এখন আপনি কতগুলা,
ডিপের মধ্যে আমি- বা ডিপ ফাইন্ড করে কি আলাদা করবো? যেমন এই যে প্রচুর ডিপের ভিতরে ডিপ ক্রিয়েট করতে হবে। মনে করেন এই ডিপটা ক্রিয়েট করছি, এর ভিতরে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করতে পারবো, আমি এর ভিতরে আবার ডিপ ক্রিয়েট করতে পারবো, আমি তার ভিতরে আবার ডিপ ক্রিয়েট করতে পারবো। আমার লেআউটটা বুঝতে হবে যে আমার কয়টা ডিপ নিলে এরকম একটা লেআউট চলে আসবে। সেটা আমরা যখন ডিজাইন ক্লাসটা করব সেদিন আমরা এটা ইন ডিটেল দেখব। আজকে শুধু সিএসএস এ যে আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে, সিএসএস কিভাবে কাজ করে, এর হাইট, ওয়াইট, প্যাডিং, মার্জিন এগুলি কিভাবে ইউজ করে, সিলেকশন করা যায় কিভাবে, এই ডিপটাকে আমি ধরবো কিভাবে, এই সেকশনটাকে ধরবো কিভাবে, এগুলো না ধরতে পারলে তো আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো না। পারবো? এগুলো যদি আমি নাই চিনি তাহলে তো আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো না। সেই সিলেক্টরগুলো আমরা দেখব। সেই সিলেক্টর সরাসরি আমরা এই ডিপকেও ধরতে পারি, কিন্তু এই ডিপকে ধরলে হবে কি, সে এর ভিতরে যতগুলা ডিপ পাবে সে সবগুলাতে সেম রকমের কালার অ্যাপ্লাই করতে থাকবে। যেমন ধরেন আমি যদি এর ভিতরে একটা H2 দিই, H2 দিয়ে লিখি কালার চেঞ্জ, আর এই যে H2 ছিল এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা ব্লু ছিল, এটা ব্লু ছিল না, এটা ব্লু ছিল, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে এরকম বাড়ছে জানেন কেন বলেন তো? এই যে এখানে এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, আমি এই যে অনেকগুলো ডিপের ভিতরে কিন্তু আরও ডিপ নিয়েছিলাম, এই যে এইগুলোর জন্য কিন্তু প্রতিটার জন্য সে কালার একটা করে আলাদা করছে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই। এটাকে আমি কি কালার করে দেবো, রেড করে দিচ্ছি, হোয়াইট করে দিই। দেখেন কালার চেঞ্জটা শুধু হোয়াইট হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আমি কিসের মধ্যে কালার দিছি, H2 সিলেক্ট করছি, H2 আমার এখানে যে যতগুলা H2 আছে সবটি কালার চেঞ্জ হয়েছে। আমার এই ডিপের ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি না যে এই কালারটা চেঞ্জ হোক। এই জন্য আমরা এরকম সরাসরি HTML এ অ্যাট্রিবিউট সিলেক্টর ধরে আমরা কখনো কালার অ্যাপ্লাই করব না। তাহলে আপনি চাচ্ছেন যে এখানে যে কালারটা আছে H2 কালারটা, আপনি চাচ্ছেন এটা কালার অন্যটা হবে, কিন্তু আপনি দিলেন যে আপনি অন্য জায়গায় H2 কালার আছে হোয়াইট, কিন্তু সে অটোমেটিকভাবে এই কালারটাকে ক্যাচ করে নেবে, যত H2 আছে সবগুলাতে ক্যাচ করে নেবে। এর জন্য আমরা ক্লাস ইউজ করি এবং আইডি ইউজ করি। আইডি হলো স্পেসিফিক একটা অ্যাট্রিবিউট, মানে একটা সেকশন বা একটা ট্যাগের জন্য একটা ইউজ করা যাবে সেম নামে। আবার ক্লাসগুলো আমরা একটা ক্লাস অনেকগুলো জায়গায় ইউজ করতে পারবো, আবার একাধিক ক্লাসও ইউজ করতে পারবো। এখানে মেইন দিছি, একটা স্পেস দিয়ে আমি এখানে মেইন হেডার, মানে অনেক কিছু ইউজ করা যায়। এখানে মেইন দিলাম, মেইন হেডার দিলাম, এটাকে নিজের মন মতো। হ্যাঁ নিজের মন মতো, কিন্তু এই নামগুলা একটু সিমিলার টাইপের রাখবেন। সাপোজ ধরেন আপনি একটা ন্যাব সেকশনে ক্লাস করতেছেন, তাহলে এখানে ক্লাসগুলোর নাম দেবেন কি ন্যাব অনুযায়ী। বডি সেকশনে কাজ করতেছেন, বডি সেকশন অনুযায়ী। আপনি যা ইচ্ছা দিতে পারেন, বাট আপনার ফাইলটা নিয়ে আমরা তো HTML CSS করব, আরেকজন ডেভেলপার কাজ করতে পারে, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার সেখানে কাজ করতে পারে, কিন্তু এটা যদি মিনিংফুল নাম হয়, এখানে যদি আপনি নিজের নাম দিয়ে রাখেন, সাপোজ ধরেন আমি এখানে অনুপ দিয়ে রাখলাম, এখন একজন ডেভেলপারে কি কোনো ওয়ে আছে যেখানে কি ইউজ করছি বোঝার? আর আমি যদি এখানে একটা ন্যাপ দিয়ে রাখি যেটা ন্যাপ বার, তাহলে বুঝতে পারবে যে এটা সেকশনে যা ইউজ করছি এগুলো আমার কি হবে, উপরে যে হেডিং মেনুটা থাকে, এটা উপরে যে একটা হেডিং মেনুটা থাকে সেটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সিলেকশনের জন্য ক্লাস এবং আইডি ইউজ করব। আচ্ছা চলেন আমি একটু দেখি, আমি দুইটা সেকশন নিলাম। আমি আপাতত যেহেতু আমার আরেকটা CSS ফাইল আছে সেটা ইউজ না করে আমি ইনলাইন CSS ইউজ করতেছি, ইন্টারনাল। এখানে একটা স্টাইল ট্যাগ ইউজ করলাম। দেন এখন এই ডিপ সেকশনের ভিতরে আমি একটা S1 নিলাম, নাম দিলাম আমার নিজের নামই দিলাম। আমি আরেকটা ডিপ নিলাম, এই ডিপের নাম দিলাম আমি নেম, আর এই ডিপের নাম দিলাম আমি সাপোজ ধরেন এজ দিলাম। আমার তো দুটো শো হচ্ছে, বাট আমি চাচ্ছি যে আমার এই কালারগুলো আমি ইউজ করবো না, আমি আপাতত ইনলাইন ইউজ করতেছি। এখন তাহলে আমি আইডি ইউজ করতে পারি, আবার
আচ্ছা আইডিও আমি নেম দিচ্ছি, আইডি আমি নেম আইডি আর হলো এইচ আইডি। এখন এই ডিপ সেকশন থেকে যদি আমি ক্লাস ইউজ করতে চাই, সেটা আমি যদি ইন্টারনালে ইউজ করি বা এক্সটার্নালে ইউজ করি, আমার এই ক্লাসগুলো ধরার জন্য আগে ডট দিতে হবে। একটা ডট দিয়ে দেন আমি এই যে ক্লাসটা আছে সেই ক্লাসের নামটা দিব। এই নামটা কিন্তু সেম হতে হবে, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সকল ধরনের প্রপার্টি ইউজ করব। ধরেন আমি কালার চেঞ্জ করতেছি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। দেখেন আমার এই নামের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, নিচে কিন্তু পুরা ডিপটার কালার সে নিছে। কারণ আমি ধরছি কোনটা, নেমটাকে ধরছি, আমি কিন্তু H1 কে ধরি নাই, H1 কে ধরছি। আচ্ছা, আর যদি আমি আইডিকে ধরি সেক্ষেত্রে আমাদের হ্যাশ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? আইডির ক্ষেত্রে হ্যাশ আর ক্লাসের ক্ষেত্রে ডট। এখন যদি এই আইডিটা নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, খেয়াল করে দেখেন কোন কালারটা নিছে, পাওয়ারফুল কোনটা? আমার নেম মানে ক্লাসের আইডি হলো রেড, আর আমার যে আইডি আছে সেটা কালার দিছি আমি ব্লু। কিন্তু এখানে আইডির কালারটা আগে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, মানে আমার আইডি হলো পাওয়ারফুল, আইডি হলো আমার স্পেসিফিক, মানে স্পেসিফিকভাবে ওই জিনিসটাকে ধরতেছি। এখন আমি বলছিলাম কি, আমি সেম ক্লাস আমি দুই জায়গায় ইউজ করতে পারবো বলছিলাম। দেখি আমাদের এখানে ক্লাসটা কি ছিল, নেম। এই ক্লাসটাকে কপি করে আমার যে এইচ ক্লাসটা আছে, আচ্ছা এইচ ক্লাসটা আমি একটু নিয়ে নিই। এইচ ক্লাসের ভিতরে আমি এই নেম ক্লাসটাকে অ্যাপ্লাই করতেছি। তাহলে এখন এই নেম ক্লাসের ব্যাকগ্রাউন্ডে কি হওয়ার কথা? রেড কালারটা হওয়ার কথা। চলেন আমাদের ব্রাউজারে চলে যাই, হয়েছে? কিন্তু আমি কিন্তু সেম আইডিটা যদি এখানে ইউজ করি তাহলে আমাকে একটা এরর দেওয়ার কথা। ও নিচে, যদিও নিচে, কিন্তু এটা আসলে গুড প্র্যাকটিস না। জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন তখন এটা আসলে নিবে না, কারণ আইডি হলো স্পেসিফিক, প্রতিটার জন্য আলাদা থাকতে হবে, কিন্তু ক্লাস স্পেসিফিক না। আপনি একই ক্লাস সেম ক্লাস অন্য অন্য জায়গায় ইউজ করতে পারবেন। এখন আমি তো এটা ইন্টারনাল দেখালাম স্টাইল ট্যাগের ভিতরে, এটুকুলো আমি কমেন্ট করে রাখতেছি। সবগুলা সিলেক্ট করে আমি কন্ট্রোল ধরে যদি ওই যে ব্যাকস্ল্যাশ আছে না সেটা ইউজ করি তাহলে কমেন্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ, অথবা আপনি সরাসরি এভাবে টাইপ করেও কমেন্ট দেখতে পারেন। কমেন্ট করলে তো আমার কালোগুলো থাকবে না, থাকবে? কমেন্ট করলাম তাও কালার থাকতে, ও আচ্ছা আমি সেভ করি নাই, দেখছেন এখানে দেখেন হোয়াইট চিহ্ন আছে, সেভ করলে হোয়াইট চিহ্নটা চলে যাবে, দেখেন চলে গেছে। এখন দেখেন সেভ না করলে কিন্তু হবে না। যখন খেয়াল করবেন যে আপনি ফাইল হচ্ছেন, একটু খেয়াল রাখবেন সেভ করছেন কিনা। তাহলে আমরা যদি এক্সটার্নাল ধরতে যাই, আমরা এক্সটার্নাল লিঙ্ক করছি না, কোথায় যেন লিঙ্ক করলাম আমরা, হেডের মধ্যে। এই তো হেডের ভিতরে আমরা স্টাইল শিটটাকে লিঙ্ক করে দিছি। তাহলে এক্সটার্নাল যদি আমি ধরতে যাই সেক্ষেত্রে কি দিব? ডট ইউজ করব, ক্লাসটার নেম ইউজ করব, দেন আমি প্রপার্টি ইউজ করব। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমি কি দেব, টমেটো দিচ্ছি। নিচে দুইটা দিয়েছে, কেন নিচে বলেন তো? দুইটাই একই ক্লাস। হ্যাঁ, সেম ক্লাস ইউজ করছি। তাহলে আমি যদি এই আইডিকে ধরতে চাই সেক্ষেত্রে আমি কি করব? এই আইডিকে ধরলাম, আইডি ধরতে হলে কি দিতে হয়? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্ট রাখবো না, ট্রান্সপারেন্ট স্বচ্ছ, সে একদম স্বচ্ছ হয়ে যাবে। ব্লুই দিয়ে দিচ্ছি, কমন কালার। আইডি দুইটাতে দিচ্ছে, এই জন্য আইডি দুইটাতে নিচ্ছে, আমি আইডিটা কেটে দিচ্ছি। তাহলে আমরা বুঝছি বিষয়টা। আচ্ছা, এখন এই যে আমি প্রপার্টি ইউজ করলাম, এখানে আমি বিভিন্ন রকমের প্রপার্টি ইউজ করতে পারি, অনেক রকমের আছে। মার্জিন আছে, প্যাডিং আছে, টেক্সট অ্যালাইন আছে। আচ্ছা, আমরা প্রথমে মার্জিনটা দেখি। দেখেন আমি যখন একটা ট্যাগ ইউজ করতেছি, মানে একটা প্রপার্টি শেষ হচ্ছে, তখন কিন্তু একটা সেমিকোলন হচ্ছে। এই সেমিকোলনগুলো দিতে হবে, সেমিকোলন না দিলে কিন্তু আমি যদি পরে আরেকটা ট্যাগ নেই, দেখেন সে কিন্তু এরর দিচ্ছে আমার।
দেখছেন আমি একটু বড় করে নিই, বড় করছি না যদিও, অ্যারো দিচ্ছে। আবার এখানে তো আমি সেমিকোলনটা দিয়ে দিই, সেক্ষেত্রে আলোটা কি উঠে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার হলো আমার পিছনে যে কালারটা আছে সেটা নিবে, আর উপরে যে কালারটা দিব আমরা শুধু কালার যে সেটা দিব সেটা কি ফন্ট কালার। আচ্ছা আমি চাচ্ছি স্পেসিফিক ভাবে এটা S1 না, আমি এটাকে S2 দিয়ে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা ক্লাস নিছি সেটা হলো নেম, তার আমি ফন্ট কালার দিয়ে দিয়েছি হোয়াইট, কিন্তু আমি চাচ্ছি এই ডিপটা যে ইউজ করছি, এই ডিপটাতে ইউজ করছি, এখানে একটা ট্যাগ আছে H2, আমি এই H2 কে সিলেক্ট করে এই যে কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি ফন্ট কালারটা, তাহলে আমি একটা ট্যাগ ধরছি কি নেম, তাহলে আমি এই নেমের পরে এই মাউস প্যাডটা আমার খুবই বিরক্ত করতেছে, নেমের পরে একটা স্পেস দিয়ে যদি আমি H2 দিয়ে দেন একটা কালার অ্যাপ্লাই করি, বুঝতেছেন? না বুঝলে একটু কোশ্চেন করেন প্লিজ, না বুঝলে হবে না কিন্তু। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই যে কালারটা কেন চেঞ্জ হলো, কারণ আমি দুইটাকে একটু সাইডে রাখি, এখানে দেওয়া যাবে না। আচ্ছা আমি দুইটাকে একটু সাইডে রাখলাম, তার মানে আমি এখানে ধরছি কি ফার্স্টে ধরছি কি নেম, নেমের ভিতরে কাকে ধরছি আমি, এর ভিতরে যদি একটা প্যারাগ্রাফ থাকতো, ধরেন 30, একটা প্যারাগ্রাফ থাকতো, এখন কি আমার প্যারাগ্রাফের কালার চেঞ্জ হবে? দেখি চলেন তো দেখি চেঞ্জ হয় কিনা। ইয়েলো হয়েছে কেউ বলি, তাহলে আমি যদি প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখন কথা হচ্ছে তাহলে আমি আরেকটা ধরলাম, এটাকে আমি কপি করে নিচ্ছি, তাহলে এখানে কি দিতে হবে? আচ্ছা দেখি এখন কি হয়, হয়েছে চেঞ্জ হয়েছে, ইয়েলো কালার আসছে, বোঝা যাচ্ছে না। এখন সেম কালার যদি আমি দুই জায়গায় ইউজ করি সেক্ষেত্রে এভাবে কি আলাদা করে ধরবো, তাহলে আমার CSS ফাইল বেশি লাগতেছে। সেম কালার যদি অ্যাপ্লাই করি তাহলে H2 পরে আমি আরেকটা স্পেস দিয়ে যদি আমি এখানে P ইউজ করি, দেন এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট যেন কীভাবে ধরে, ফাইলটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, তাহলে দেখেন সেম জিনিসটাই থাকতেছে। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই, একটা কমা দিই, কমার কারণে হচ্ছে না নিচে এখন। তাহলে আমি যদি সেম কালারটা অনেকগুলো ট্যাগের ভিতরে ইউজ করতে চাই তাহলে কমা দিয়ে দিয়ে সেখানে আমি কি ট্যাগগুলা লিখবো। ধরেন এর ভিতরে আমি আরেকটা লিখলাম S1, আমি আরেকটা দেখলাম কালারে লিখে রাখলাম, তাহলে এই কালার তো চেঞ্জ হওয়ার কথা না, চেঞ্জ হওয়ার কথা। আমি যদি এখানে কমা দিয়ে দিয়ে দিই, H1টা যদি অ্যাপ্লাই করি তাহলে কি নিচে, এখন দেখি নেয় কিনা, নিচে। তাহলে আমরা যখন একটা ক্লাসকে ধরবো সেই ক্লাসের ভিতর পর্যন্ত চলে যাব যে আমি কোন কালারটা কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই ক্লাসকে ধরলাম, তারপর আমি এই আমার ট্যাগটা মানে এলিমেন্টকে ধরলাম, দেন এই এলিমেন্টের ভিতরে যদি আরো এলিমেন্ট থাকে আমি তাকেও ধরবো। এইভাবে ক্রমান্বয়ে আমি কালারটাকে কি করব, অ্যাপ্লাই করব। বুঝা গেছে? আচ্ছা এখন আমরা তো দেখলাম কি ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, কালার ইউজ করছি দুইটা, কি একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্যাকগ্রাউন্ড কালার, আর শুধু কালার হলো ফন্ট কালার। এখন আমরা ফন্ট সাইজও ইউজ করতে পারি। ধরেন আমি এইগুলোকে আমি একটু ছেড়ে দিচ্ছি, শুধু H1 নিচ্ছি, H1 এর ফন্ট কালারটা আচ্ছা কি আছে, এই যে কালারটা আমি ফন্ট সাইজটা বাড়াবো। যখন যা মাথায় আসে সুন্দর করে টাইপ করবেন, আমাদের VS কোড হলো অনেক স্মার্ট। আমি যদি ফন্ট লিখি দেখেন আসছে সাইজ, আমি 50 পিক্সেল দিলাম, দেখি কি হয়, বাড়ছে। কারণ আমি ফন্ট সাইজ যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমি ফন্ট লিখে সাইজ লিখবো। এখন এই ফন্টটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, আমি CSS দিয়ে এই ফন্টটাকে কি করব, বোল্ড করব। তাহলে আমি ধরছি তো ট্যাগটাকে ধরছি না আমি, তাহলে এখানে আমি কি লিখবো, বোল্ড লিখলে আসবে, দেখে আসে, আসে না। এখানে আমাকে লিখতে হবে ফন্ট হোয়াইট, এটাতে গিয়ে আমি
100 200 300 400 এইভাবে একদম বোল্ড পর্যন্ত যাইতে পারবো। দেখি আমি 400 দিয়ে কি হয়। এখানে পিক্সেল দিতে হবে না, 400 দিলে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? আচ্ছা আমি এটাকে আরেকটু বাড়াই দিই, ভ্যালুটা 700 দিয়ে দিলাম। চলো একটু বোল্ড হয়েছে না আগের চেয়ে? আচ্ছা আগেরটা দেখি, একটু একটু কম্পেয়ার করি। 100, খেয়াল রাখেন কিরকম একটু চিকন না? আর এখানে হোয়াইটটা আমি বোল্ডই করে দিচ্ছি। মনে করেন আমি 700 না দিয়ে আমি ডিরেক্টলি বোল্ড করে দিলাম। এখন মোটো হয়েছে। এখন কথা হচ্ছে এই টেক্সটটাকে আমি মিডিলে নিয়ে আসবো, আনতে হতে পারে। হ্যাঁ, টেক্সটে অ্যালাইন করতে হবে। তাহলে আমি টেক্সট অ্যালাইন লিখি, কি দিব? সেন্টার। এই কি হয়, টেক্সটটা কোথায় চলে আসছে? সেন্টারে। বুঝি নাই, আমি কোশ্চেন বুঝি নাই। আমি একটা লাইন মানে ওয়ার্ড লেখা পরে হ্যাঁ স্পেস দিয়ে হ্যাঁ, সেটা আসতেছি। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এইচটা আছে, এর নিচে যে এলিমেন্টগুলো আছে এখানে যতটুকু স্পেস আছে আমি এর চেয়ে অনেক বেশি চাচ্ছি। আচ্ছা তাহলে এইচ এর নিচে আমি মার্জিন দিব, মার্জিন আমি মার্জিন বটম দিব, নিচের দিক যেহেতু দিব মার্জিন বটম দিয়ে আমি 200 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখি কি হয়, দেখেন কতটুকু সরে গেছে। আমি মার্জিনটাকে বাড়িয়ে দিচ্ছি, 800 পিক্সেল করে দিচ্ছি, দেখি কি হয়। সরে গেছে? আচ্ছা এখন এখানে একটা জিনিস বোঝার আছে, আমি যখন মার্জিন ইউজ করব, নর্মাল যে মার্জিনটা আছে, নর্মাল যে মার্জিনটা আছে এখানে আমি 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল করে দিচ্ছি। আমার মার্জিনটা কাজ করে জানেন কীভাবে? প্রথমে আমাদের ক্লকওয়াইজ কাজ করে। আমি প্রথমে যে মার্জিনটা দিব, আচ্ছা প্রথমে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, 10 পিক্সেল দিয়েছিলাম, এটাকে আমি এখন বাড়িয়ে 800 করে দিচ্ছি। 800 না, যে টপে হবে 500 করে দিচ্ছি। দেখি কি হয়। সে উপর থেকে নিচে, আমাদের মার্জিনটা কাজ করে ক্লকওয়াইজ, মানে উপর থেকে শুরু হবে, উপর ডান নিচ বাম। আমাদের যখন 4টা ভ্যালু থাকে মার্জিন বা প্যাডিং, প্যাডিংটা আমি একটু পরে দেখাচ্ছি, তখন সে কি করে? ক্লকওয়াইজ কাজ করে। প্রথমটা হলো উপরে, পরেরটা হলো ডানে, পরেরটা হলো নিচে, পরেরটা হলো বামে। আচ্ছা দেখি হয় কি না। তাহলে আমরা উপর থেকে তো মার্জিন দিতে পারছি, উপর থেকে সরছে। তাহলে আমরা এখন ডান থেকে একটু সরাই, চলেন। ডান থেকে 10 পিক্সেল সরাইছিলাম, আমি 100 পিক্সেল করে দিচ্ছি। বোঝা যাচ্ছে না? তারা একটু বেশি সরাই, এখানে গ্যাপটা আছে, আমি আরো এই দিক নিয়ে আসতে চাইতেছি। ধরেন আমি এখানে 100 দিচ্ছি, এখানে 200 করে দিচ্ছি, আর 300 করে দিচ্ছি। আসছে? তাহলে পরের ভ্যালুটা আমার কি নিচ্ছে? প্রথমটা নিচ্ছে টপ, পরেরটা নিচ্ছে রাইট, তাহলে এটা নেওয়ার কথা কি? বটম। আর এটা এটা দেখাতে হবে তাহলে? বুঝে গেছি। তাহলে মার্জিন হলো আমার আউট সাইড থেকে নিবে। সে আমার যে এলিমেন্টটা আছে, এলিমেন্টের যে সাইজটা আছে, একটা হাইট ওয়াইড আছে, হাইট ওয়াইডটা আমি একটু পরে দেখাচ্ছি। সেই হাইট ওয়াইডের ভিতর থেকে সে মার্জিনটাকে বাইরে থেকে ছড়াই দিবে। একটু যদি আমি চলে যাই, ইন্সপেক্ট করি। আচ্ছা শুনেন, যখন কোনো কিছু কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, তখন রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্ট লেখা আছে, ইন্সপেক্টর, এটা মনে করেন সেই সব কিছুকে ধরে ফেলে। এই ইন্সপেক্টরটা আমি ক্লিক করলে আমার নিচে একটা ডিবাগিং টুল ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে একটা ডিবাগিং টুল, এটা আমি সব কিছু ক্লোজ করে এই যে একটা সিলেক্টর হয়ে গেছে, সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট ইট। এই সিলেক্টরটা সিলেক্ট করে আমি যদি কোথাও সিলেক্ট করি, দেখেন সেই ট্যাগটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। একটু খেয়াল করেন, হচ্ছে? দেখেন ট্যাগগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমাদের ট্যাগ চলেছে, তাহলেও বোঝা যাবে। আমি এগুলো সিলেক্টরটা নিলাম, আমি যা যা লিখছি দেখেন এই ইন্সপেক্টর সব আছে, আছে অনুপ দাস আছে, সব কিছু এখানে। আমি কি কি স্টাইল ইউজ করছি তাও এখানে আছে, আছে। আচ্ছা একটু আগে আমি কি বললাম, যে আমরা যখন মার্জিন দিই সে আমরা কি নিবে? সে বাইরের দিক থেকে নিবে। এটা হলো বক্স মডেল, এটাকে বলা হয়। আমরা যে মার্জিনটা দিচ্ছি সেই মার্জিনটা সে আমার সম্পূর্ণ এলিমেন্টের বাইরে থেকে নিচ্ছে। আরেকটা আমি দিতে পারি প্যাডিং, বর্ডারটা আমি করে দিচ্ছি।
প্যাডিং সে ভিতর থেকে নিবে। আমার যে পুরো সাইজটা আছে, যেমন ধরেন আমি পিএস কোডে গিয়ে আমাদের যে এখানে মার্জিনটা ছিল সেটাকে আমি নান করে দিচ্ছি, রিলোড করে একটু দেখে নিই। এর ভিতরে আমি প্যাডিং দিব, মার্জিন দিলে আমার উপর থেকে সরে আসছিল, কি সরে আসছিল, এই সম্পূর্ণ ডিপটা কিন্তু সরে আসছিল, কালারটা। আমি এখন প্যাডিং দিচ্ছি, দেখি কি হয়। প্যাডিংও কিন্তু কিভাবে কাজ করবে, ক্লকওয়াইজ। আচ্ছা আমি প্যাডিংটা সরাসরি আমি ডিরেক্টলি টপ দিয়ে দিচ্ছি, আমি বারবার লিখবো না। আচ্ছা টপ দিয়ে 100 পিক্সেল করে দিই যেন বোঝা যায়। দেখতে বোঝা যাচ্ছে না। দেখেন একটু আগে আমি যখন মার্জিন দিয়েছিলাম সে আমার পুরো এলিমেন্টটাকে সরাই নিয়েছিল, আর প্যাডিং দিলে আমার ভিতর থেকে কিন্তু এলিমেন্টটা সরছে। প্যাডিং হলো ভিতর থেকে কোনো কিছু সরবে, আর মার্জিন হলো আউটসাইড। তার মানে প্যাডিং হলো ভিতর সাইড ইনসাইড, আর মার্জিন হলো আউটসাইড। এখন আমি এক কাজ করি, আমি একটা সেকশনই ডিক্লেয়ার করে ফেলি যেন বোঝানো যায়। আচ্ছা আরেকটা জিনিস দেখি, এই পি ট্যাগটা আমি একটু ধরি, আরো কয়েকটা এলিমেন্ট আমি একটু দেখে নিই। আমি এখানে পি ট্যাগটা ধরছিলাম, তাই না? পি ট্যাগে আমি একটা হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। আচ্ছা হোয়াইট দিই, হাইট না। দেখেন আমার পি ট্যাগটার ওয়াইড দিছি, সম্পূর্ণটা কি চেপে গেছে না? চেপে গেছে না? একটু আগে ছিল কেমন? আমি যদি ওয়াইডটা এখান থেকে নিয়ে নিই, সে সম্পূর্ণটা নিয়ে নিছে। বাট আমি যখন ফিক্সড করে দিচ্ছি, এটা ওয়াইডটা আমি কি করে দিলাম, ফিক্সড করে দিলাম। আচ্ছা আমি 100 পিক্সেল দিচ্ছি, সে 100 পিক্সেলের ভিতরে সে নিয়ে নিচ্ছে। আচ্ছা আমি একটা হাইট দিয়ে দিই তাহলে। এখন এখানে পার্সেন্টও ইউজ করা যায়, পিক্সেল না ইউজ করে সেটা। এখন যদি আমি পার্সেন্টেজ ইউজ করি, পিক্সেল হলো আমি ফিক্সড করে দিচ্ছি যে তুমি এই এতটুকুই নিবা, আর পার্সেন্টেজ হলো আমি যদি এখানে 50% দিই, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। 50% নেই, এটা রেসপন্সিভের জন্য ইউজ করা হয়। সে করবে কি জানেন, এই আমার ব্রাউজারে যতটুকু সাইজ আছে সে সাইজটাকে ডিস্ট্রিবিউট করতেছে, সে ডিস্ট্রিবিউট করে দেখতেছে তার 50% কোথায় আসে। চলো আমি একটু এটাকে ছোটো করে নিব। দেখেন এখানেও সে 50% আছে, আমি যদি একটু চাপাই সে 50% আছে। সে পুরো ব্রাউজারকে মেজারমেন্ট করবে যে সে ব্রাউজার কতটুকু সাইজ আছে, দেন সেখান থেকে কি করবে, সে 50% সে নিয়ে নেবে। হ্যাঁ ফিক্স থাকবে। আমি যদি এই জিনিসটাই আমি যদি এখন ফিক্সড করে দিই, ধরেন 50 পিক্সেল আমি ফিক্সড করে দিচ্ছি। আচ্ছা 50 পিক্সেল একদম লাইনে চলে আসছে না? আচ্ছা একটু বাড়াই দিই তাহলে বোঝা যাবে। একদম গরিব হলে হবে না তো, না সব কিছু কমায় কমায় দিই। তাহলে মনে করেন এটা পিক্সেল দিলাম। এখন যদি এটা আমি ছোট করি দেখি কি হয়। আমি এদিক থেকে কই আসলে দেখেন এটা কিন্তু ফিক্স থাকতেছে। আমি যদি আরো ওয়াইড বাড়াই দিই, 700 দিয়ে দিই, আমি যতই কমায় বাড়াই সে বেচারি বলতেছে যে আমি নড়বো না, আমাকে একটা ফিক্সড পজিশন দিয়ে দিয়েছেন, আমি এখন যত যাই করেন আমি নড়বো না। নড়তেছে। এটা রেসপন্সিভের জন্য যখন আসবে তখন আমরা আরো একটু ডিটেল দেখবো, বাট আপাতত এটা এইটুকু বুঝলেই হবে। অ্যালাইন দিয়ে যখন আমরা সেন্টার করি তখন ওই টেক্সটটা তার অ্যালাইন থেকে সেন্টার নিয়ে নিবে, বাট এটা গুড প্র্যাকটিস না। আমরা কোনো একটা টেক্সটকে এভাবে অ্যালাইন করতে পারি, বাট রেসপন্সিভের ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা আমাদের কিছু ইউজ করতে হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। কেমন? আচ্ছা জি অবশ্যই। ডকুমেন্ট করার জন্য এই যে এখান থেকে ওপেন করবেন, ওপেন করলেন। ও কমেন্ট,
মনে করেন এটা কমেন্ট করব, কন্ট্রোল দেখি ব্যাকস্ল্যাশ, ব্যাকস্পেস না ব্যাকস্ল্যাশ, এই যে এটাকে ব্যাকস্ল্যাশ বলি, একটু খেয়াল রাখেন। এই যে আমি একটা জিনিস তুলতেছি, এটা হলো ব্যাকস্ল্যাশ। হ্যাঁ সেটাও করা যায়। তাহলে কি করব আমরা, সেই ফাইলটাকে সিলেক্ট করব, ধরেন এই ফাইলটাকে সিলেক্ট করে আমি এটুকে কমেন্ট আউট করব, কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে গেল। সেম ভাবে আবার সিলেক্ট করে কন্ট্রোল ধরে আবার ব্যাকস্ল্যাশ দিলে সেটা কমেন্ট আউট হয়ে গেল। কেমন? আচ্ছা এখানে আমি কি কি ইউজ করছি একটু খেয়াল করে দেখেন। আমি এটা ফিক্স সাইজ দিয়ে দিছি, এই তো এখন নড়তেছে না। আচ্ছা আমি যদি ফিক্স সাইজটা একটু কমায় দিই কি হয়, এখানে আমি দিছিলাম, আমি 500 দিয়ে দিলাম, আর না 500 না 100 200 দিলাম, একটা হাইটও দিয়ে দিলাম। হাইট তাহলে কি হবে, ওয়াইড হলে যদি আমার লম্ব পাশে হয় তাহলে হাইট কি হবে, লম্ব হবে। এখানে আমি 50 পিক্সেল দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন আমার 50 পিক্সেল কিন্তু সে হাইট ওয়াইড নিচ্ছে, কিন্তু আমার টেক্সট কিন্তু বাইরে চলে আসছে, বাইরে চলে আসছে না। আমার এখানে হাইট ওয়াইড নেওয়ার পরে তারপরে কিন্তু কালারটা চলে আসছে। আমি কালারটা একটু কালারটা দিয়ে দিই। আমার যে কালারটা আছে এটা কোন থেকে আছে, H1, কোন নেমে H1 এ আছে। তাহলে আমি নেমের H1 কে ধরি, ডট দিয়ে কি করব, ডট দিয়ে কি করব, তারপর দেন কি করব, কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, ফন্ট কালারটা যা ইচ্ছা। আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে যে এইগুলো ইউজ করে তা কিন্তু না, আপনি ইচ্ছা করে হ্যাশ কোড ইউজ করেও আপনি কোন একটা কালারের কোড জানেন, ব্ল্যাক এন্ড হোয়াইট দিবেন। আচ্ছা এটা অন্য একটা কালার নিয়েছি, আমি ইচ্ছা করলে এখান থেকে কালার চুজ করতে পারি, পিক করতে পারি। কেমন? আমি একটা কালার চুজ করে নিলাম। দেখেন আমার কিন্তু কালারটা নিচে, কিন্তু টেক্সট গুলা কি তার সাথে সাথে নিচে চলে আসছে। এটা কেন হলো বলেন তো? হ্যাঁ তাহলে এইভাবে থাকলে তো আমাদের এই পেজটা তো ভালো দেখাবে না। এই জন্য আমরা যে কাজটা করব, যদি এটা দেখাতে হয়, যদি দেখাতে হয় সেক্ষেত্রে আমরা ওভারফ্লো ইউজ করব। প্যারাগ্রাফটা আমরা ওভারফ্লো ইউজ করব। ওভারফ্লো স্ক্রল দিলে হবে কি জানেন, একটু দেখেন তো কি হয়। ওই মার্জিনের মধ্যে থাকবে কিন্তু স্ক্রল করা যাচ্ছে। আমি একটু হাইটটা বাড়াই দিই, স্ক্রল বোঝা যাচ্ছে না। হাইটটা আমি 100 পিক্সেল করে দিই। 10 হইছে 10 হইছে, সরি। এখন দেখেন এটা কি স্ক্রল করা যাচ্ছে? তার মানে আমার যখন কোনো একটা হাইট ওয়াইড নির্দিষ্ট থাকবে, তার ভিতরে যদি আমি এগুলো দেখাতে চাই সেক্ষেত্রে আমি হাইট করব, স্ক্রল করব, ওভারফ্লো, অথবা হিডেন করা যায়। আমি চাচ্ছি বাকি যেগুলো আছে এগুলো যা ইচ্ছা হোক, বা আমি চাচ্ছি না, আমি কি করব, বাকি যাই থাকুক আমি দেখবো না। আমি যদি হিডেন দিয়ে দিই, দেখি এখন কি হয়। এর বাইরে যা আছে আমাকে দেখাচ্ছে। আমি এর ভিতরে একটা প্যাডিংও দিই, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম। এর বাইরে যা আছে কি দেখাচ্ছে? তাহলে আমরা কি করতে পারলাম, ওভারফ্লো হিডেন দিয়ে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আমরা হাইড করে দিতে পারলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি চাচ্ছি যে পিতে একটা ইউজ করছি, এর একটা বর্ডার দিতে চাই। কি দিতে চাই? আচ্ছা চলেন আমি একটা বর্ডার লিখলাম। বর্ডার লেখার সাথে সাথে বর্ডার চলে আসছে। আমি বর্ডারটা কয় পিক্সেল দিব, ধরেন আমি 1 পিক্সেল দিচ্ছি। কালার কি দিব, গ্রে একটা কালার দিচ্ছি। আর কি দিব, সলিড দিচ্ছি। সলিড মানে একদম হার্ড কালারটা যেটা সেটা থাকবে। দেখি কি হয়, একটু খেয়াল করে আসি। 1 পিক্সেল তো বোঝা যাচ্ছে না, আমি পিক্সেলটা বাড়াই দিই, 10 পিক্সেল দিয়ে যেন বোঝা যায়। একটা বর্ডার হয়েছে। এখানে যদি আমি সলিডটা ইউজ না করি, হ্যাঁ এটা আমি বলতেছি, এখন এটা চলে আসবে। এখানে সলিড যদি ইউজ না করি, আমাদের অনেকগুলো অপশন আছে। আমি যদি সার্চ দিই, ড্যাশের আছে, ডটের আছে, আমি একটু তার সার্চে দেখাচ্ছি। সিএসএস বর্ডার প্রপার্টি, এই গুগল কিন্তু আপনাকে করতেই হবে। আমি তো দেখা যাবে স্পেসিফিক একটা ডিজাইন করে দিব, কিন্তু আপনার ক্লায়েন্ট তো আপনাকে সেম ডিজাইন বারবার দিবে না, দিবে আপনাকে কোনো অফিস বা যেখানে চাকরি করেন, ছোট বড় যেখানে যান,
কোনো জায়গায় আপনাকে বলবে না যে ভাই আপনি নেট কানেকশন অফ, আপনি কোথাও সার্চ করতে পারবেন না, আপনি ডিজাইন করে দেন। এটা কোনো জায়গায় বলবে না, আপনি গুগল করতেই হবে। দেখেন বর্ডারে অনেকগুলো আছে, ডটেড আছে, ড্যাশেড আছে, সলিড আছে, ডাবল আছে, অনেক কিছু ইউজ করা যায়। আমি আপাতত ডটেড ইউজ করলাম, দেখি কি হয়। ডটেড হয়েছে। আমি যদি ড্যাশেড ইউজ করি এখন কি হওয়ার কথা, ড্যাশেড হয়েছে। বাট এগুলো একটু কেমন কেমন, এগুলো অনেক জায়গায় ইউজ করা হয়। আমি এটা কমাই দিই একটু, 10 পিক্সেল যেহেতু দিচ্ছি আমি 5 পিক্সেল দিই, তাহলে একটু ভালো লাগবে। এখন একটু ছোট ছোট আছে, একটু বোঝা যাচ্ছে। কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট দিই, এখন বোঝা যাচ্ছে, যাচ্ছে। এখন কথা হলো ভাই যে আমি তো বর্ডার দিলাম, ভালো কথা, আমি ড্যাশেড না, আমি সলিড দিলাম, তাও ভালো কথা। কিন্তু আমি চাচ্ছি যে আমার যে কর্নারগুলো আছে এগুলো একটু শুয়ের মতো চোখা আছে, কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি একটু রাউন্ডেড হয়ে থাকবে। তাহলে আমরা বর্ডারে কি করব, তাহলে কি প্রপার্টি হতে পারে বলেন তো? আমরা বর্ডার ইউজ করছি, তাহলে বর্ডারে রাউন্ডেড একটা প্রপার্টি হতে পারে। কি হতে পারে, আইডিয়া আসে মাথায়? তাহলে রাউন্ড হতে পারে, সেটা রেডিয়াস ইউজ করা হবে। আমি যদি বর্ডার লিখি, দেখেন বর্ডারে অনেকগুলো প্রপার্টি চলে আসছে, অনেকগুলা। এখান থেকে আমি বর্ডার রেডিয়াসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি 5 পিক্সেল, 50 পিক্সেল হয়ে গেছে না, একবার 5 পিক্সেল হয়, একবার 50 পিক্সেল হয়। এখন যদি পেজটাতে চলে যাই, হয়েছে বর্ডার রেডিয়াস। আমি এখানে কিন্তু একটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা দ্যাটস মিন এই নয় যে আপনি একটাতে ইউজ করে সব কিছু ইউজ করতে পারবেন। আপনি কি করতে হবে, আলাদা আলাদা ক্লাস নেবেন, আলাদা আলাদা সেকশন নেবেন, আলাদা আলাদা আইডি নেবেন, সেগুলোতে সিলেক্ট করে আমরা কি করব, কালারগুলো অ্যাপ্লাই করব। এছাড়াও আরও প্রপার্টি আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। যেমন পজিশনিং আছে, পজিশনিংটা আজকে দেখাবো না, কারণ এগুলো দেখতে দেখতে আপনাদের একটু মাথায় উলট পালট লেগে যাবে। তো পজিশনিংটা আমরা নেক্সট ক্লাসে দেখে দেন একটা প্রজেক্ট শুরু করব। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। সাপোজ ধরেন আমি এটাকে তো এখানে স্টাইল ট্যাগ দিয়ে ধরতে পারতাম, তাই না? আমি চাচ্ছি এই কালারটা আমার অন্যভাবে ধরা দরকার, আমি চাচ্ছি সিএসএস দিয়ে এটাকে কালার করব। তাহলে আমি এখানে একটা স্প্যান ইউজ করব। কি ইউজ করব? স্প্যান একটা অ্যাট্রিবিউট। এই স্প্যানের ভিতরে আমি এই কালারটাকে কি করব, কাট করে নিয়ে এই স্প্যানের ক্লোজিং ট্যাগে রাখলাম। এটাতে কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হয়েছে কোনো কিছু? এখন এই স্প্যানের ভিতরে বসে আমি একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দিলাম কি করব, সিঙ্গেল কালার। সিঙ্গেল কালারকে আমি কি করব, সিলেক্ট করতে হয় কিভাবে জানো, মনে আছে? কন্ট্রোল সি দিয়ে তো কপি। আমি এটাকে সিলেক্ট করতে চাচ্ছি, এখান থেকে সিএসএস দিব। সিএসএস ফাইল দিয়ে ডট দিয়ে কি করতে হবে, হ্যাঁ সেই নাম দিয়ে দেন আমি একটা কালার দিচ্ছি। চেঞ্জ হয়ে গেছে? দেখা যায় না, আমি হোয়াইট দিয়ে দিই। মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা না? একটু যাবেই, কারণ একদিনে অনেকগুলো প্রপার্টি ইউজ করতেছি। আমি ইচ্ছা হলে একটা ডিজাইন করে আজকে দেখাতে পারতাম, কিন্তু এই প্রপার্টিগুলো আমাদের জানা দরকার। আমি চাচ্ছি যে একটা ডিজাইনের ভিতরে যেন আমাদের নলেজটা সীমাবদ্ধ না থাকে। বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, চলেন আমি ওটাই দেখাই দিই তাহলে। এখন আমরা যে টেবিল ইউজ করছিলাম সিএসএস কোডে, সেখানে আমরা এই স্টাইলটা পুরো ইউজ করছিলাম বর্ডার হিসেবে, সেটা কি সিএসএস এর কোড আমরা ইউজ করছি? হ্যাঁ, ওটা আপনারা ইনলাইন সিএসএস ইউজ করছিলেন। দুই একজনে টেবিলে বর্ডার ইউজ করছিলেন, উপরে সেটাতে একটা বর্ডারে কালার দিয়েছিল। তো ওটাতে আমরা আসবো, সমস্যা নাই। একটা টেবিলে কালার কীভাবে দিতে হয় সেটাতে চলে আসবো। তাহলে আমরা কি দেখলাম, ইন্টারনাল সিএসএস দেখছি, এক্সটার্নাল সিএসএস দেখছি, আবার ইনলাইন সিএসএস দেখছি। সবচেয়ে পাওয়ারফুল হলো ইনলাইন, তারপর হলো ইন্টারনাল, তারপর হলো আচ্ছা। এখন আচ্ছা বলেন। হ্যাঁ, প্যানটা কেন দরকার? ধরেন আমরা যখন জাভাস্ক্রিপ্টে বেসিক কাজ করব, ডম নিয়ে কাজ করব, তখন আমার এখানে
কাস্টমাইজ করে কালার বসানো দরকার হতে পারে, সেক্ষেত্রে এটাকে আপনাকে ধরতে হতে পারে। সেখানে আমরা যদি এই H1 ট্যাগ দিয়ে ইউজ করি, সে আমাকে একটা কালেকশন রিটার্ন করবে। সেক্ষেত্রে আমি H1টা চেঞ্জ করলে কি হবে আমার মনে আছে, H1টা সব H1 চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমরা একটা ক্লাস ইউজ করবো স্পেসিফিকভাবে ধরার জন্য, বা আইডি। আমি এখানে ইউজ করতে পারলে আইডিও কিন্তু ইউজ করতে পারতাম। হ্যাঁ, ওটা দেখাচ্ছি, এটা আমাদের পেয়েছিল না। এখন কিন্তু কালারটা রেড হয়ে গেছে, হোয়াইট হওয়ার কথা ছিল না। কেন রেড হয়েছে বলেন তো? আমি তো এই আইডিকে ধরছি। হ্যাঁ, তাহলে আমি কি করবো, এখানে হ্যাশ দিয়ে এখন চলেন হোয়াইট হয় কিনা দেখে আসি। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু শিখছি। এখন আরেকটা জিনিস দেখবো, ফ্লট জিনিসটা দেখবো একটু। ডিসপ্লে ফ্লেক্স করা যায়, ফ্লেক্স জিনিসটা আজকে দেখাবো কিনা। আচ্ছা দেখি, আপনাদের একটু প্র্যাকটিস করার সময় দিতে হবে, আদারওয়াইজ বাসায় বসে অনেক প্রবলেম ফেস করবেন। এখানেই একটা প্রবলেম ফেস হলে সেটা সলিউশন পেলে সবথেকে ভালো হবে। আমি আর 3 মিনিট দেখাবো, দেন আপনাদের আমি কিছু সময় দেবো একটু প্র্যাকটিস করার জন্য, কারণ অনেকক্ষণ ধরে কথা বলতেছি, সব মনে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আপনাদের একটু বোঝার দরকার আছে। আচ্ছা, আমি ইউএল ইউজ করছিলাম ওই দিন, মনে আছে? আচ্ছা, এটাকে আমি একটা ডিবের ভিতরে নিয়ে নিই, তাহলে ভালো হবে না? একটা ডিবের ভিতরে একটা ক্লাস দিলাম ন্যাপ। ধরেন এটা আমার ন্যাপ বার হিসেবে একটা আমরা ডিজাইন করতেছি। তার ভিতরে একটা ইউএল আছে, ইউএল এর ভিতরে এলএ আছে। তাহলে আমি ন্যাপটাকে ধরবো কিভাবে? চলেন আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে কি আসছে? হ্যাঁ, আনঅর্ডার লিস্ট হিসেবে আসছে। এখন এই ইউএলটাকে আমি প্লট করে দিব, তাহলে ইউএলটাকে আমি ধরতে হবে না? তাহলে ন্যাবের ভিতরে আমি কি করব, এই ন্যাবটা থাকলো ডট, আবার ন্যাব নিয়ে কি লিখবো যেন, এখানে একটা প্রপার্টি আমি দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, না ফ্লেক্স আজকে দেখাবো না। আচ্ছা ডিসপ্লে বাদ, আজকে ডিসপ্লে দেখাবো। ডিসপ্লে দেখালে গোলমাল পেকে যাবে। এখানে আমি প্লট করে দিচ্ছি FLO লেফট, দেখি কি হয়। একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। কিছু হয়েছে? কিছুই হয় না। তাহলে আমরা এখানে প্লট ইউজ করতে পারলাম না, এখান দিয়ে দেখি তো এখানে কিছু হয়, হয়েছে কিছু? তার মানে আমরা মাত্র ঢুকছি কোথায়, ডিবি এর ভিতরে ইউএল, এলআই পর্যন্ত আমরা যেতে হবে। চলেন তাহলে এলআই পর্যন্ত আমরা চলে যাই। এটাকে আমি কাট করে নিচ্ছি, ন্যাপ ডট দিতে হবে না? সরি, চলেন দেখি কমা ছাড়াই এবার ইউজ করবো। চলেন তো চলে যাই। হয়েছে? আমরা যখন সেম অ্যাট্রিবিউটের ভিতরে থাকবো তখন কমা না ইউজ করলে হয়, যখন দুইটা ট্যাগ একসাথে ইউজ করবো তখন আমাদের কমা ইউজ করা লাগে। এখন কথা হচ্ছে, মনে আছে আমরা প্যাডিং ইউজ করছিলাম, মনে আছে? তাহলে প্যাডিং দিয়ে দিই আমি, প্যাডিং আমি রাইট দিই, যেমন ডান সাইডে আমরা সরে যাই। প্যাডিং রাইট দিলে কি হবে? চলেন প্যাডিং রাইট দিয়ে দিই, কি হয়। 20 পিক্সেল কি দিলাম আমি প্যাডিং, কোন দিকে সরছে? আচ্ছা আরেকটু প্যাডিং বাড়াই দিই, 120 দিলাম, যেন বুঝতে পারি আমরা সরছে। আচ্ছা, এখন ইউএল এর ভিতরে আমরা তো অনেকগুলো অ্যাক্টিভিটি ইউজ করছি, কিন্তু আমার তো এই ইউএল এর ডেকোরেশন লাগবে না, লাগবে? তাহলে আমি এলআই এর যে টেক্সট ডেকোরেশন আছে কি করে দিব, নান। আচ্ছা এটা ইউএল থেকে আসছে, তাহলে ইউএল এ আমি কি করব, টেক্সট ডেকোরেশন
গেছি ইউএসএ সিএসএস প্রপার্টি জানো কি আচ্ছা লিস্ট স্টাইল হবে লিস্ট স্টাইল দিলে এখন আমাদের সামনে কি ছিল ডটগুলো ছিল সেগুলো চলে গেছে এখন দেখেন এখানে আমি একটা এল এর সাথে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি খেয়াল করছেন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি না এই অ্যাঙ্কর ট্যাগটার জন্য দেখেন বাকিগুলোতে একটা নিচে একটা কি আসছে লিংকের মতো একটা আইকন আসছে বাকিগুলোতে আছে বাট আমরা যখন HTML ডিজাইন করব আমাদের তো একটা পেজে ক্লিক করে আরেকটা পেজে চলে যেতে হবে সেক্ষেত্রে লিঙ্কগুলো ইউজ করা লাগবে বাট এই লিঙ্কের স্টাইলটা আমি চাচ্ছি না সেক্ষেত্রে তাহলে আমি কোন পর্যন্ত আসছি ডিপের ভিতরে আসছি ন্যাপ এলআই ইউএল এলআই তো এলআই পর্যন্ত আসতে তাহলে আমার একেও ধরতে হবে না তাহলে আমি আরেকটা নিব সেটা কোন পর্যন্ত আসবে এটা কোন পর্যন্ত আসবে এখানে আমি যদি টেক্সট ডেকোরেশন নান করে দেই তাহলে আমার হোমেরটা কি করার কথা চলে যাওয়ার কথা দেখি চলে গেছে এখন আরেকটা জিনিস প্রপার্টি দেখবো আমি চাচ্ছি আমার এই ন্যাপ বারের ইউএল এর এলআই এর ভিতরে যে এলিমেন্টগুলো আসছে আমার যখন ন্যাপ বারে আমার প্রত্যেকটা ন্যাপকে আলাদা আলাদা নিতে হবে একটার মধ্যে নিতে পারবো না আলাদা আলাদা নিতে হবে যেহেতু আমরা আলাদা আলাদা স্টাইল দিচ্ছি একটার মধ্যে নিলে একটা স্টাইল দিতে হবে একটার মধ্যে দিলে হবে বাট ওটা নেওয়াটা আসলে গুড প্র্যাকটিস না দেখা যাবে আপনি একটা স্টাইল চেঞ্জ করছেন সামহাউ দেখা গেল আপনি এখানে একটা স্টাইল চেঞ্জ করতে যাচ্ছেন প্যাডিংটা চেঞ্জ করতে চাচ্ছেন দেখবেন সম্পূর্ণ ডিজাইন আপনি এলোমেলো হয়ে গেছে সেজন্য স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে নিতে হয় যেন আমি একটা যদি চেঞ্জ করি আমার স্পেসিফিক যেন ওই আইটেমটা শুধু চেঞ্জ হয় আচ্ছা আমি তো এখন ন্যাবের মধ্যে কিছু লেখা না ওটা যদি আমি ডিলিট করে দিতে এটা লাগবে না ডিলিট করে দিলে সমস্যা হবে না আমরা তো এইখানে ধরছি ওটা আমি ধরছিলাম যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই ধরেন আমি ওই ন্যাপটাকে ধরলাম আবার ধরে দেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি একবার দিচ্ছি না ও আচ্ছা এটা নেয় নাই তার কারণ বলেন তো কি আমি নেয় কোনো হাইড ওয়াইড দিছি আমি চলেন তো একটা হাইট দিয়ে দেখি ওয়ার্ড দিলাম আমি ধরেন 500 দিচ্ছি সম্পূর্ণটা নিলাম না আমি 100% করে না দিলাম আমি অর্ধেক নিলাম আর হাইট দিলাম আমি 80 পিক্সেল এখন দেখি তো নিচে আর আমার যে ন্যাবের ভিতরে যে সেকশনগুলো ছিল এগুলো কি হয়েছে র্যাপ হয়ে গেছে কারণ এটা সম্পূর্ণ সেকশন কোনটা আমার এই ন্যাবের ভিতরে কিন্তু এগুলো আছে তার মানে আমার ন্যাবের হাইট ওয়েট যা হবে তার ভিতরে কিন্তু এগুলো কি হয়ে থাকবে র্যাপ হয়ে থাকবে মানে অ্যাডজাস্ট হয়ে থাকবে এর বাইরে সে চলে যাবে না আপনি বলে দিচ্ছেন যে এটা আমার একটা বাউন্ডারি সেই বাউন্ডারির বাইরে যেন আমার কোনো সেকশন না চলে যায় বুঝতে পারছেন হ্যাঁ আমি যদি এটাকে 100% করে দেই 100% এবার সম্পূর্ণটা নিয়ে যাওয়ার কথা বুঝছে আচ্ছা আমরা এই হাইট ওয়েটটা ইউজ করবো না আপাতত এখন থাক আরেকটা জিনিস দেখাবো আমি চাচ্ছি এলআই এটা শেষ করে আমি আপনাদের কোশ্চেনে চলে যাবো আমি চাচ্ছি যে আমার এলআই এর উপরে যখন আমার হভার করবে তখন আমার নর্মাল টেক্সটের কালার কি আছে ব্ল্যাক আছে আচ্ছা একটা ফন্ট সাইজ দিয়ে দিই এর ফন্ট সাইজটা বাড়াই দিই ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিই আর টেক্সটের লাইন সেন্টার করে দিই এটা তো শুধু আমার এই যেটা সেটাতে ধরবো কোনটাতে ধরবো হ্যাঁ আচ্ছা সরি আমি ভুল জায়গায় দিয়েছি না ওকে ফন্ট সাইজটা আমার নিচে কেমন আমি চাচ্ছি জি সেন্টার আমরা পরে দেখবো না সেন্টার অন্যভাবে নেওয়া যায় এখানে এলআই এর ভিতরে ইউজ করছি তো এলআইটা আসলে সেন্টার চিনতেছে না এটা ট্রান্সলেট করে ভিতরে নিতে হবে
ট্রান্সফর্ম করে ট্রান্সলেট করে ভিতরে নিতে হবে। আচ্ছা তাও দিয়ে দিচ্ছি, জান। সবকটা তো আলাদা আলাদা পেডিং যাবে, পেডিং এর সেন্টার লিস্ট প্যাডিং করে সেন্টার, প্যাডিং করে, আচ্ছা প্যাডিং লেট দিয়ে দিচ্ছি। পেডিং টু করে দেওয়া হয়েছে তো রাই। আমি প্রতিটি অ্যাট্রিবিউটে আলাদা আলাদা করে দিতে পারি, সমস্যা নেই। আমি সম্পূর্ণ ডিবে দিলাম। এখন আমি চাচ্ছি আমি যখন এখানে হভার করব তখন মাউসের কার্সারটা ফোকাস হয়ে যাবে এবং এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে, যেমন W3 স্কুলে গেলে হ্যাঁ চেঞ্জ হচ্ছে না ব্যাকগ্রাউন্ড, মাউসের পয়েন্টারটি কি হচ্ছে, ফোকাস হচ্ছে। তাহলে আমি এই এলআই এর ভিতরে হোভার করলে আমি একটা ব্যাকগ্রাউন্ড, আপাতত আমি দিই, আমি এলআই এর ভিতরে দিচ্ছি এই যে হোভার, একটা কোটেশন দিয়ে আমি কি দিছি, এখানে কিন্তু গ্যাপ দিলে হবে না। আচ্ছা চলেন হোভারটা আবার দেখাই। সাপোজ ধরেন আমি একটা পি ট্যাগ, এলআই বন্ধ যাইতে আমাদের একটু পরিশ্রম বেশি হবে, মাথার একটু বেশি ডিপে চলে যাবে। ধরেন আমি একটা নর্মাল একটা ডিপ দিচ্ছি, ডিপের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নামে আমি হোভার দিয়ে দিচ্ছি। আর এর ভিতর আমি H1 নিজে হোভার কালার থেকে আসছে আমাদের। এই তো হোভার কালার চলে আসছে। আমি একটা জিপ সেকশন নিয়ে পুরো ইয়ার দিয়ে দিই এখানে একটা। এই হোভার কালারটা আমি নিলাম, কেমন? আমি চাচ্ছি এখানে যখন হোভার করবো তখন কি কালারটা চেঞ্জ হবে। চলেন আমি এই ডিপটাকে ধরি, হোভার ডট হোভার, তারপর কি দিছিলাম আমি এখানে, কি দিছিলাম H1, আচ্ছা H1। দেন আমি এখানে হোভার করব, কি করব, হোভার করলে আমার যে কার্সারটা আছে সিওয়ার, কার্সারটা কি হয়ে যাবে, পয়েন্টার হয়ে যাবে, কি হবে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে, আচ্ছা রেডি দেই, ওটা কালার কি ছিল, তাহলে আমার নর্মালি কি ব্ল্যাক আছে, আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, ফন্ট কালার কিন্তু চেঞ্জ করি নাই। চলেন হোভার করি, আসছে ব্যাকগ্রাউন্ড, আসছে। আমি যদি ফন্ট কালারটা চেঞ্জ করতাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাথে সাথে, শুধু কালারটা আমি দিলাম হোয়াইট। চলেন তো এখন থেকে হোভার করলে কি আসে, চেঞ্জ হচ্ছে। এটাকে আমি টেক্সট অ্যালাইন করে দিই, সেন্টার। হোভার করলে কিন্তু সেন্টার হচ্ছে, নর্মালি কিন্তু সেন্টার নাই। কেন বলেন তো? হ্যাঁ, ওভারের ভিতরে দিচ্ছি দিকে, দ্যাটস ওয়াই আমরা ওখানে সেন্টার হয়ে গেছে। তাহলে আমরা হোভার জিনিসটা কি বুঝলাম অনেক কিছু আমরা আসলে আজকে চেঞ্জ করে ফেলছি। এটা তো এখানে না, এটা হবে এর ভিতরে। বোঝা গেছে বিষয়গুলা? অনেক কিছু কিন্তু আজকে দেখাইছি আমি। আসলে যা দেখাইছি এগুলো যদি ধীরে ধীরে বোঝাইতাম তাহলে 7 দিন লেগে যেত, যেহেতু আমরা 7 দিনের গ্যাপ একটা দেওয়ার আমি অনেক কিছু একটু সিরিয়াল ওয়াইজ না হলেও আনঅর্ডার লিস্ট হিসাবে আমি দেখাই দিচ্ছি। আপনাদের কাজ হয়ে বাসায় বসে একটু ধীরে ধীরে প্র্যাকটিস করা, যে বিষয়টা বুঝবেন না। আচ্ছা আমরা HTML কোড ইউজ করছিলাম ওই ওয়েবসাইটটা থেকে, তা আমরা এই যে স্টাইলগুলো কোথা থেকে পাবো? ফুল স্টাইল, এই যে CSS এর যে সবগুলো স্টাইল আছে, এই স্টাইলগুলো হ্যাঁ। আমরা কোথায় পাবো? চলেন সেই বিষয়টা একটু দেখা দেই। আমরা তো W3 স্কুলে যাইতে পারি তো? আচ্ছা চলেন, আপনাদের এরপর 20 মিনিট কাজ হবে। আমি একটু আজকে লেটে ছাড়বো। আপনি CSS ফাইল দিয়ে অ্যাটলিস্ট লিঙ্ক করতে হয় কীভাবে সেটা এখান থেকে দেখে যেতে হবে সবাইকে। তো এ দেখেন W3 স্কুলে এসে আমরা ওই দিন লার্ন HTML এ গেছিলাম, আজকে কোথায় যাবো? CSS। চলেন চলে যাবো। দেখেন তারপর কোথায় আছে, এখন দেখেন এখানে CSS এর অনেক কিছু আছে। আমি এই সিলেক্টর থেকে শুরু করে এখানে কমেন্ট, কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন, প্যাডিং, হাইট, ওয়াইট, বক্স মডেল, আউটলাইনটা দেখানো হয় নাই, টেক্সট, ফন্ট, এগুলো কিন্তু সব কিন্তু শেষ।
ডিসপ্লেটা পাত রাখছি, ডিসপ্লেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এগুলো অনেক কিছু শেষ করছি। অপাসিটিটা একদম ইজি, আপনারা একটু ট্রাই করে পাবেন। আর কিছু আছে, এগুলো ওভারফ্লোটা শেষ করছি আমরা। তো এখান থেকে যদি না বুঝেন এখান থেকে করবেন। আর যেখানে না বুঝবেন পুট করার সময় সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেনশন করবেন, মেনশন করে বলবেন যে ভাই এটা কীভাবে ইউজ করব। বুঝছেন বিষয়টা? যেখানে প্রবলেম হবে সেখানে। আর যখন কেউ প্রবলেম দিবে তারপরে যদি কেউ সলিউশন পান তাহলে তো দিয়ে দিলেন, আর যদি সলিউশন না পান তাহলে কেউ আর চ্যাট করবেন না। বুঝতে পারছেন? তাহলে আমি ভিডিওটা অফ করতেছি, একজনের পেন ড্রাইভটা আমার কাছে দিবেন। আপনাদের ভিডিও হয় নাই?